আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি তোমাদের সবার দোয়ায় ভালো থাকার চেষ্টা করছি। তো শিক্ষার্থীরা, আমরা বরাবরের মতো আজকে আমাদের উচ্চতর ক্লাস শুরু করি। যারা এখনো লাইভে সংযুক্ত হও নাই তারা অতি শীঘ্রই লাইভে সংযুক্ত হয়ে যাও, কারণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের সবার কাছে একটু জটিল মনে হয়, কঠিন মনে হয়। তোমরা অনেকে সেই টপিকসটা বা এই ধরনের প্রবলেমগুলো অনেকে করতে অনীহা প্রকাশ করো, কিন্তু এই টপিকসটা বা এই ধরনের অঙ্কগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষায় এবং স্কুল পরীক্ষায় বেশিরভাগ সময় আসে, বিশেষ করে বোর্ড পরীক্ষাতে একবার প্রায় প্রতি বছরই থাকে এই টপিকসটা থেকে অঙ্ক। এই যে অনুশীলনী 2-এর আংশিক ভগ্নাংশ, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমাদের আংশিক ভগ্নাংশ। এখান থেকে প্রশ্ন, একটা অঙ্ক বেশিরভাগ সময় বোর্ড পরীক্ষা আমরা আসতে দেখি। তো তো তোমরা যদি ওই প্রশ্নগুলা বা ওই প্রশ্নটা যদি করতে চাও, অ্যান্সার করতে চাও, তাহলে কিন্তু এই টপিকসটা তোমাদেরকে খুব ভালো করে শিখতে হবে, ভালো করে বুঝতে হবে, ভালো করে পারতে হবে। কারণ এটা একটু জটিল টপিকস, অপেক্ষাকৃত একটু জটিল টপিকস। তো একটু যদি তুমি যদি ভালো করে প্র্যাকটিস না করো এবং এগুলোর ক্লাসগুলো যদি ভালো করে মন দিয়ে না দেখো, তাহলে কিন্তু বোঝা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে? তো সেজন্য তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে আমি কীভাবে বলছি, হ্যাঁ, কোনটা কোন জায়গায়, কোন নিয়মটা কোন জায়গায় বলছি, কোন এতে বলছি, সেটা তোমরা ওই খেয়াল করলে বুঝতে পারবা। তো আমি আবার বলছি, যারা এখন লাইভে সংযুক্ত হন আমার সাথে, তারা লাইভে সংযুক্ত হয়ে যাও, কারণ আমরা ক্লাস ইমিডিয়েটলি শুরু করতে যাচ্ছি। আর শিক্ষার্থীরা, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা ওই আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং লেখা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। যদি কোনো সমস্যা হয়, যে কথা শোনা যাচ্ছে না বা লেখা অস্পষ্ট ঝাপসা দেখা যাচ্ছে, তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে? তো আমরা শুরু করি। আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই। আমরা অনুশীলনী 2-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা থেকে প্রায় সময় পরীক্ষায় অঙ্ক থাকে, এটা একটু খানিকটা জটিল। তো আমরা সেই টপিকস নিয়ে আজকে আলোচনা করব। আংশিক ভগ্নাংশ কি আমরা সবাই জানি কম বেশি। তোমরা সেই ছোট ক্লাস থেকে 4-5 থেকে ভগ্নাংশ নিয়ে ভগ্নাংশের সরল করেছো, লসাগু করেছো, গোসাগু করেছো, হ্যাঁ, তারপরে যে ভগ্নাংশের যোগ করেছো, বিয়োগ করেছো, সমহর করা, বিভিন্ন কাজ করেছো, বিভিন্ন গাণিতিক অপারেশন তোমরা এই ভগ্নাংশের ক্ষেত্রে করেছো। হ্যাঁ, যেমন ভগ্নাংশ মানে কি ভাঙা অংশ, সেটা আমরা জানি। মনে করো যে কি, একটা বস্তুকে 5 ভাগ করা হয়েছে, এখান থেকে আমরা 3 ভাগ নিলাম, এটা একটা ভগ্নাংশ। বা একটা বস্তুকে কি 8 ভাগ করা হয়েছে, এখান থেকে আমরা কি 5 ভাগ নিলাম, এটা একটা ভগ্নাংশ। ঠিক আছে? তো এগুলাকে মূলত ভগ্নাংশ বলে। আমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু হলো যে ভগ্নাংশ নয়, আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু হচ্ছে আংশিক ভগ্নাংশ, যেটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন বলি। আংশিক ভগ্নাংশ, হ্যাঁ, আংশিক ভগ্নাংশটা কি বা কি রকম। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাই, খেয়াল করো বিষয়টা। এই যেমন 2/5, খেয়াল করো বিষয়টা, দেখা যাচ্ছে 2/5, হ্যাঁ, 1/3। খেয়াল করো, এই যে দুইটা ভগ্নাংশ আমরা যোগ করছি, এই দুইটা ভগ্নাংশ আমরা একসাথে যোগ করে নিচ্ছি। খেয়াল করো, তাহলে এই দুটো যদি আমরা ভগ্নাংশ যোগ করি, যোগের নিয়ম অনুযায়ী কি হবে? আমরা জানি যে 3 আর 5 এর লসাগু হলো 15, মানে 15, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 15কে 5 দিয়ে ভাগ করলে হবে 3, 3কে 2 দিয়ে গুণ করলে হবে 6, 6 লিখলাম। আবার 15কে 3 দিয়ে ভাগ করলে হবে 5, 5কে 1 দিয়ে গুণ করলাম, 5 এর উপরে 5। খেয়াল করে ভালো করে, তাহলে অবশ্যই বুঝতে পারবা 6 5 যোগ করলে 11/11 হয়। তাহলে আমরা এটা পেলাম। এই দুইটা ভগ্নাংশকে আমরা যোগ করে, এই যে এটা এবং এটা যোগ করে আমরা এটা পেলাম, এই ভগ্নাংশটা পেলাম। হ্যাঁ, খেয়াল করো, তাহলে এই ভগ্নাংশটা আর এই ভগ্নাংশটা যোগ করে আমরা এটা পেলাম। এখন আমাদের যে বিষয়টা আমরা যেটা বলতে চাই, এই ভগ্নাংশটাকে এই দুটা ভগ্নাংশ যোগ করে যেহেতু আমরা এটা পেয়েছি, তাহলে এই ভগ্নাংশটা এবং এই ভগ্নাংশটা হলো কি, এটা আংশিক ভগ্নাংশ। ঠিক আছে? আমাদের সংজ্ঞা অনুযায়ী, আমাদের নিয়ম অনুযায়ী, এই যে এই ভগ্নাংশটাকে ভেঙে আমরা এটা এবং এটা পাই, অথবা এটা এবং এটাকে যোগ করলে, যেহেতু এই ভগ্নাংশটা পাই, তাহলে এই ভগ্নাংশটা এবং এই ভগ্নাংশের একটা আংশিক ভগ্নাংশ। ঠিক আছে? অর্থাৎ 1/3 কে আমরা
11/15 আংশিক ভগ্নাংশ বলতে পারি, অথবা 2/5 কে আমরা 11/15 কি আংশিক ভগ্নাংশ বলতে পারি। আমি যেমন আরেকটা উদাহরণ তোমাদেরকে দেখাই, 7/10। হ্যাঁ, খেয়াল করো বিষয়টা, এটা থেকে একটা আমরা ভগ্নাংশ কি করব, বিয়োগ করব। এটা থেকে আমরা একটা মনে করি, এটা থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা কি পাই, আমরা জানি যে 8 আর 10 এর লসাগু কত হবে, 40 হবে। 40 কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি 4 হবে, ঠিক আছে, 4 × 40, তাহলে 4 দিয়ে আবার 7 কে গুণ করতে হবে, তাহলে আমরা বলছি তো 4 × 7 = 28। তাহলে 10 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে 5 পাবো, 5 × 5 কত হবে, 25। 28 থেকে 25 বিয়োগ করলে হবে 3। তাহলে আমরা পেলাম যে 3/40, 3 কত 40 পেলাম। দেখো এই এটা থেকে এটা, এই ভগ্নাংশটা থেকে এই ভগ্নাংশটা বিয়োগ করে আমরা 3/40 পেলাম, ঠিক আছে। তাহলে 3/40 কে আমরা পাচ্ছি যে এই দুইটা ভগ্নাংশ থেকে, তাহলে এই ভগ্নাংশটাকে এবং এই ভগ্নাংশটাকে বলা হবে এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। আবার এই ভগ্নাংশটাকে আর এই ভগ্নাংশটাকে পৃথকভাবে, আলাদাভাবে কি পৃথকভাবে এই ভগ্নাংশটার আংশিক ভগ্নাংশ বলা হবে, ঠিক আছে। তাহলে আমরা বুঝে গেলাম আংশিক ভগ্নাংশ কি, যেমন এইটাকে বা এটা আর এটা আলাদাভাবে এটার আংশিক ভগ্নাংশ, একইভাবে এটা আর এটা আলাদাভাবে এটা আংশিক ভগ্নাংশ, অর্থাৎ এই দুটো যোগ করলে আমরা এটা পাই। হ্যাঁ, তাহলে এটার আংশিক ভগ্নাংশ হবে 2/5 কি আর 1/3। একইভাবে এটা আংশিক ভগ্নাংশ হলো কত, 7/10 আর কি এই যে 5/8 অথবা -5/8 যেটাই বলি না কেন। তাহলে আংশিক ভগ্নাংশের বিষয়টা কি আমরা আসলে সব বুঝতে পারলাম। আশা করি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ, বুঝতে পারতেছো, লেখা স্পষ্ট দেখা যাচ্ছে। তারপর যদি দেখা না যায় বা শুনতে সমস্যা হয় আমার কমেন্টে জানাবা, ঠিক আছে। আমরা তাহলে আংশিক ভগ্নাংশ কি বিষয়টা বুঝে গেলাম। হ্যাঁ, ভগ্নাংশ আমি প্রথমে আলোচনা করেছি ভগ্নাংশ কি, যেগুলো তোমরা আগেও জানতে, কিন্তু আংশিক ভগ্নাংশটা আগে জানতে না। এখন আমাদের নতুন আমরা এই চ্যাপ্টারে আলোচনা করছি, এই চ্যাপ্টারের জন্য আলোচনা করছি, সেজন্য তোমাদেরকে বলে দিলাম বিষয়টা। আরেকটা বিষয় হলো যে এই যে একটা পাটিগণিতের ক্ষেত্রে একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য একটা ভগ্নাংশকে অনেকভাবে আংশিক ভগ্নাংশ প্রকাশ করা যেতে পারে। যেমন আমি একটু আগে লিখেছিলাম যে 11/15, হ্যাঁ, আচ্ছা ছিল যে 3/40, এটাকে আমরা আংশিক ভগ্নাংশ যখন প্রকাশ করছিলাম, খেয়াল করো, আমরা এটাকে আমরা আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে গিয়ে দুইটা ভগ্নাংশ পেয়েছি। একটা হলো যে 2/5, ঠিক আছে, একটা কি পেয়েছিলাম, একটা পেয়েছিলাম যে 2/5, আর একটা হলো 1/3। হ্যাঁ, তারপরে আর এটাকে আমরা কত পেয়েছিলাম, খেয়াল করো বিষয়টা। এখন 11/5 কে ভেঙে অর্থাৎ এই দুইটাকে যোগ করলে আমরা এটা পাই, যেহেতু এই দুইটাকে যোগ করলে আমরা এটা পাই, তাহলে এটা আর এটা এটা কি আংশিক ভগ্নাংশ, ঠিক আছে। আবার এটাকে আমরা কিভাবে পেয়েছিলাম, 7/10। হ্যাঁ, আমরা যদি একটা মাইনাস লিখি, হ্যাঁ, 8/কত, আমরা যদি 2 ধরি বা আচ্ছা 3 নিলাম, একটা নিলেই হয়, আসলে যে কোনো একটা নিলেই হয়, সমস্যা নাই, এটা নেওয়া মাত্র, অথবা না এটা 5 নিই আমরা, যেহেতু এই দুটো বিয়োগ করলে এই দুটো যদি একসাথে যে আমরা যোগ করে দিই তাহলে এটা পাই। ইচ্ছা মতো নিলে হবে না, ইচ্ছা মতো নিলে ভুল হয়ে যাবে। তাহলে এটা এবং এটা যোগ করে যেহেতু আমরা এটা পাই, তাহলে এটা আংশিক ভগ্নাংশ। আবার এই দুইটা যোগ করে, যেহেতু বিয়োগ আছে অসুবিধা না, বিয়োগ যোগ বলাটাই যৌক্তিক হবে, এই দুইটা বিয়োগ যোগ করে যেহেতু এটা পাই, তাহলে এটা আংশিক ভগ্নাংশ। এখন কথা হলো যে আমি যে জন্য এই টপিকসটা আবার একটু আমি রিমাইন্ডে এনেছি, তোমরা একটু খেয়াল করবা, যদি কোনো কিছু স্পষ্ট দেখা যায়, শোনা না যায়, আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। হ্যাঁ, তো আমি যে বিষয়টার জন্য এগুলো আমি আবার একটু লিখছি, একটু আগে এগুলো হিসাব করেছি, আবার লেখার উদ্দেশ্য হলো যে পাটিগণিতের এই ভগ্নাংশটাকে আর অনেকভাবে, যেমন আমরা এটা যোগ করে এটা পাইছি, কিন্তু এটাই কোনো কি মানে একমাত্র পদ্ধতি না, আরো পদ্ধতি থাকতে পারে, আরো অনেক পদ্ধতি থাকতে পারে। দেখি এটাকে ভেঙে এটা পেলাম, অথবা এরকম আরো অনেক ভগ্নাংশ থাকতে পারে যাদেরকে যোগ করলে বিয়োগ করলে এটা পাওয়া যায়। খেয়াল করবে একটু, আবার বলতেছি, কিন্তু আরো অনেক ভগ্নাংশ আছে যাদেরকে কি আমরা যোগ করলে বিয়োগ করলে 11/15 পাবো। একইভাবে আরো অনেক ভগ্নাংশ আছে যোগ করলে বিয়োগ করলে আমরা 3/40 পাবো, ঠিক আছে।
তাহলে পাটিগণিতে একটা ভগ্নাংশকে অনেকভাবে কি করা যেতে পারে, এক বা একাধিক ভগ্নাংশের যোগফলে অথবা বিয়োগফলে প্রকাশ করা যায় পাটিগণিতে। ঠিক আছে, হ্যাঁ, একটা ভগ্নাংশের কে কি অনেকভাবে কি অনেকগুলো ভগ্নাংশে কি যোগফল বা বিয়োগফলে প্রকাশ করা যেতে পারে। যেমন এটাকে আর অনেকভাবে পাওয়া যেতে পারে, আমরা তো এই দুইটা দিয়ে দেখাইছি, দেখা যায় আরো কত রকম পাওয়া যেতে পারে, একইভাবে এটা ক্ষেত্রে আরো কত রকম পাওয়া যেতে পারে। কিন্তু বীজগণিতে একটা ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ প্রকাশ করার জন্য নির্দিষ্ট রুলস আছে, নির্দিষ্ট নিয়ম কারণ আছে। সেই নিয়ম কারণ অনুযায়ী আমাদের কি করতে হবে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। সেই নিয়ম কারণ অনুযায়ী যখন আমরা একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, অবশ্যই একটা ভগ্নাংশকে কি আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে গিয়ে বিভিন্ন রকম হবে না, সবার একই রকম হবে। আমি আবার বলছি, আমরা যখন বীজগণিতে আংশিক ভগ্নাংশ প্রকাশ করব, সেই জন্য নির্দিষ্ট রুলস রেগুলেশন নিয়ম কারণ আছে। আমরা যখন সেই রুলস রেগুলেশন অনুযায়ী একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, দেখবো যে সবার ক্ষেত্রে কি উত্তরটা মানে আংশিক ভগ্নাংশগুলা সবার ক্ষেত্রে একই রকম হয়েছে, কারণ সেক্ষেত্রে আমরা কি নির্দিষ্ট রুলস রেগুলেশন মেনে কাজ করি। কিন্তু পাটিগণিতের ক্ষেত্রে যেহেতু আমরা এই যে একটা ভগ্নাংশকে লেখার জন্য নির্দিষ্ট কোনো রুলস রেগুলেশন মেনটেন করি না, সেজন্য কি একটা ভগ্নাংশকে এক একজন প্রকাশ করলে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে বা ভেঙে লিখলে এক একজনের একরকম উত্তর আসতে পারে, হ্যাঁ, অ্যান্সার হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে সবাই একই রকম হবে, কারণ বিষয়টা হলো যে কারণ সবাই আমরা একটা নির্দিষ্ট রুলস মেনে কাজগুলো করব। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা আমাদের মূল কাজে ফিরে চলে যাই। আমরা আংশিক ভগ্নাংশ কি জানলাম, কিভাবে আংশিক ভগ্নাংশের বিষয়গুলো জানলাম, আরো তার সংশ্লিষ্ট কিছু বিষয়াশয় জেনে নিলাম। এবার আসি আমরা একটা ভগ্নাংশকে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, কৌশল। ঠিক আছে, প্রথমে আমরা যখন একটা আংশিক ভগ্নাংশ আমাদেরটা কি দেয়া থাকবে, একটা ভগ্নাংশ দেয়া থাকবে। যেমন আমি তোমাদের বইয়ের উদাহরণটা লিখছি, বই যেটা দেয়া আছে খ নাম্বার বা 11 খ, 11 খ নাম্বার অঙ্কটা লিখছি। এখানে দেয়া আছে যে x + 2 ডিভাইডেড বাই x² - 7x + 12 একটা ভগ্নাংশ দেয়া আছে। হ্যাঁ, এটাকে আমাদের আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে হবে। একটা ভগ্নাংশকে যখন আমরা বীজগণিতের ক্ষেত্রে আংশিক ভগ্নাংশ প্রকাশ করব, অবশ্যই আমাদেরকে প্রথম কাজ যেটা, সেটা আমাদের মানে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে দেখতে হবে যে ভগ্নাংশটা প্রকৃত কিনা অপ্রকৃত, ভগ্নাংশটা প্রকৃত কিনা অপ্রকৃত সেটা আমাদের যাচাই করতে হবে। ঠিক আছে, আবার বলছি, একটা ভগ্নাংশকে যখন আমরা আংশিক ভগ্নাংশ করার প্রক্রিয়া শুরু করব, কাজ শুরু করব, আমরা আগেই দেখে নিব, যাচাই করে নিব, বুঝে নিব যে ভগ্নাংশটা প্রকৃত কিনা অপ্রকৃত। এখন আমরা বীজগণিতে, যেমন আমরা পাটিগণিতে এই যে খেয়াল করো, এই 3/4 এটা একটা প্রকৃত ভগ্নাংশ, 5/2 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আমি দুইটা উদাহরণ লিখলাম। পাটিগণিতে বোঝার একটা উপায় আছে, সহজে আমরা জানি, যদি লবটা বড় হয় তাহলে এটা অপ্রকৃত, যদি লব ছোট হয় হরের চেয়ে, তাহলে সেটাকে আমরা কি প্রকৃত বলি। খেয়াল করার বিষয়টা, যেমন এটা লব ছোট হর বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, এটা লব বড় হর ছোট, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, এটা হলো আমরা পাটিগণিতে বোঝার নিয়ম। এখন আমরা বীজগণিতে কিভাবে বুঝবো, বীজগণিতে আমরা বোঝার উপায় হলো যে আমরা লবের চলক এবং হরের চলকের ঘাত দেখব, মানে পাওয়ার দেখব, লবের চলকের পাওয়ার এবং হরের চলকের পাওয়ার দেখব। ঠিক আছে, খেয়াল করো বিষয়টা, যে একটা ভগ্নাংশ প্রকৃত হবে, প্রকৃত হবে যদি হরের পাওয়ার লবের পাওয়ারের চেয়ে বেশি হয়। হরের পাওয়ার মানে হরের চলকের পাওয়ার, আমরা চলকের কথাটা লিখি, হরের চলকের পাওয়ার লবের চলকের পাওয়ার, এই প্রক্রিয়া আমরা বুঝতে পারি। যদি একটা ভগ্নাংশ প্রকৃত হবে যদি হরের চলকের পাওয়ারটা, এই যে নিচে আমরা যার নিচেরটাকে হর বলি, উপরটাকে লব বলা হয়, হরের চলকের পাওয়ারটা যদি লবের চলকের পাওয়ার চেয়ে বেশি হয়, সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। ঠিক আছে, আমি আবার বলছি, যদি হরের চলকের পাওয়ারটা এই যে নিচের চলকের পাওয়ারটা
লবের চলক মানে উপরের চলকের পাওয়ারটা হচ্ছে কি হয় বেশি হয়, সেক্ষেত্রে ওই ভগ্নাংশটাকে আমরা প্রকৃত বলবো। আবার যদি এরকম হয় অপকৃত, অপকৃত আমরা কখন বলবো, বা অপকৃত মানে অপকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ আমরা কখন বলবো, যদি লবের চলকের পাওয়ার হরের চলকের পাওয়ার সমান অথবা বেশি হয়। চলকের পাওয়ার, এই দুইটা নিয়েও আমরা মনে রাখবো। এই দুটো আমাদেরকে সাহায্য করবে যে আমরা একটা ভগ্নাংশকে কোনটা প্রকৃত কোনটা অপ্রকৃত বুঝতে আমাদের এটা অনেক বেশি সাহায্য করবে। তাহলে প্রকৃত ভগ্নাংশটা আমরা কিভাবে বুঝবো, যদি হরের চলকের পাওয়ারটা লবের চলকের পাওয়ার চেয়ে বেশি হয় তাহলে সেটাকে আমরা এই যে কি বলবো প্রকৃত ভগ্নাংশ বলবো। যেমন খেয়াল করো এটা প্রকৃত ভগ্নাংশ হরের চলকের পাওয়ার, হরের চলকের পাওয়ার এখানে হলো 1, কিছু নয় মানে আমরা জানি যে মানে 1 আছে আর এখানে 2, তাইলে দেখা যাচ্ছে যে হরের চলকের পাওয়ার এখানে 2 আর লবের চলকের পাওয়ার 1, তাহলে হরের চলকের পাওয়ারটা বেশি, হরের চলকের পাওয়ারটা বেশি, যেহেতু হরের চলকের পাওয়ারটা বেশি তাহলে এই ভগ্নাংশটাকে আমরা কি বলবো প্রকৃত ভগ্নাংশ বলবো। ঠিক আছে, আবার বলছি খেয়াল করো, যেহেতু এটা হরের চলকের পাওয়ারটা বেশি লবের চলকের পাওয়ারটা কম 1, তাহলে আমরা এই যে এটাকে আমরা কি বলবো প্রকৃত ভগ্নাংশ বলবো। অপ্রকৃত কয়েকটা আমি দেখাই দিই একটা তোমাদের বোঝার জন্য। মনে করো যে x² + 5 ডিভাইড বাই x² - 9, এই যে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। দেখো এখানে লবের চলকের পাওয়ার হরের চলকের পাওয়ার কি হয়ে গেছে সমান, লবের চলকের পাওয়ার 2 হরের চলকের পাওয়ার 2। ঠিক আছে, বিষয়টা যে সবসময় 2 হবে এমন না, 3 হইতে পারে। মনে করো এখানে কত আছে, এখানে 3, আবার এখানেও 3, তাহলে এটাও প্রকৃত হবে। আবার যদি এমন হয় লবের চলকের পাওয়ার বেশি, মনে করো যে কত এখানে কত 3 - 4 আর এখানে 2x² - 8। দেখো এখানে লবের চলকের পাওয়ার 10 হরে হলো 2, তাহলে লবেরটা বেশি, যেহেতু লবেরটা বেশি তাহলে এটাকে আমরা অপকৃত বলবো। তাহলে আমি দুইটা জিনিস আবার সামারি দেই, হরের চলকের পাওয়ারটা যদি বেশি হয় লবের চলকের পাওয়ারের চেয়ে তাহলে সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। যেমন এটা হরের চলকের পাওয়ার বেশি তাহলে এটা প্রকৃত, আবার লবের চলকের পাওয়ারটা যদি বেশি হয় লবেরটা উল্টা, বা লবের চলকের পাওয়ারটা যদি হরের চলকের পাওয়ারের চেয়ে বেশি হয় অথবা হরের চলকের পাওয়ার আর লবের চলকের পাওয়ার যেমন কি সমান সমান, এখানে 3 এখানেও 3 3 3 সমান সমান, সমান সমান হলে এটা কি হবে অপকৃত ভগ্নাংশ হবে। আবার যদি লবের চলকের পাওয়ারটা বেশি হয় হরের চলকের চেয়ে, এখানে 3 এখানে নিচে 2, তাহলে এটা অপকৃত। আশা করি প্রকৃত অপকৃত ভগ্নাংশ বুঝার সিস্টেম নিয়মটা বুঝে গেছো, আমি আর এই বিষয়ে কোনো আলোচনা করছি না। তারপরে দেখো এখন এরপরে কাজটা কি, আমরা আগে আমি যেটা বলেছি আমাদের নির্ণয় করে ফেলতে হবে যে ভগ্নাংশটা প্রকৃত কিনা অপ্রকৃত, সেটা যদি আমরা জানতে পারি এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো যে যদি ভগ্নাংশটা প্রকৃত হয়, যদি ভগ্নাংশটা প্রকৃত হয় তাহলে আমাদেরকে ওই ভগ্নাংশটার হরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, ওই ভগ্নাংশটার হরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। অনেক ক্ষেত্রে হরের উৎপাদক বিশ্লেষণ করে দেওয়া থাকে, যেমন তোমাদের বইয়ের 11 নম্বর অঙ্ক প্রথম অঙ্কটা, তোমাদের সামনে যদি বই থাকে, তোমার বই থাকলে অবশ্যই খেয়াল করতে পারবা। যাদের বই নেই আমি তাদের জন্য একটু করে লিখতেছি। যেমন এই যে ক নাম্বার প্রশ্নটা 5x + 4 ডিভাইডেড বাই x * x + 2, এই যেমন এটা হরকে উৎপাদক বিশ্লেষণ করে দিছি, তাহলে আমাদের না করলেও চলতেছে, মানে আমার করার দরকার নাই, আমরা অতটা কেন করব। ঠিক আছে, এটা উৎপাদক বিশ্লেষণ করে দেয়া আছে। ঠিক আছে, তো যে সমস্ত ক্ষেত্রে আমরা হরের উৎপাদক বিশ্লেষণ করে দেওয়া থাকবে সেক্ষেত্রে আমাদের করার প্রয়োজন নেই। আর যে সমস্ত ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ করে দেওয়া নাই সেক্ষেত্রে আমাদের উৎপাদক বিশ্লেষণটা করতে হবে, করে নিতে হবে। যেমন এটার মধ্যে উৎপাদক বিশ্লেষণটা করে দেওয়া নাই, সেটা আমাদের করতে হবে। তাহলে আমি কি প্রক্রিয়া বললাম, আমাদের আগে বাই করতে হবে যে ভগ্নাংশটা প্রকৃত কিনা অপ্রকৃত, সেটা বাই করতে হবে।
সেটা বের করার পর আমাদেরকে ভগ্নাংশটির হরকে উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে। হর কি করতে হবে? উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটা হলো প্রকৃত ভগ্নাংশের জন্য নিয়ম। একটা ভগ্নাংশ যদি প্রকৃত হয় তাহলে এই নিয়মটা আমাদের কি করতে হবে? মেনটেন করতে হবে। এই নিয়ম অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমি অপ্রকৃতটা আমরা পরে আলোচনা করবো, আজকে প্রকৃতটা নিয়ে আলোচনা করি। এগুলো অনেক লম্বা আলোচনা, তো এটা এখন আমি পর্ব এক দিছি, মানে আরো আলোচনা করতে হবে। এক ক্লাসের সময় এগুলো 2-3টা ক্লাস নিতে হবে, ঠিক আছে? তো আজকে কি পর্ব 1 নম্বর পর্ব দিছি। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? প্রথম কাজ হলো প্রকৃত ভগ্নাংশ হলে হরকে উৎপাদক বিশ্লেষণ করে নেওয়া, ঠিক আছে? তাহলে আমরা হরটাকে উৎপাদক বিশ্লেষণ করি। দেখো এটাকে কি করি, উপরে যেভাবে উপরে নিয়ে আমাদের লব নিয়ে কোনো কাজ নাই। একটা বিষয় মনে রাখবা, এই ভগ্নাংশটা যদি প্রকৃত হয় তাহলে আমাদের লব নিয়ে কোনো কাজ করা লাগবে না, শুধুমাত্র আমরা হরকে উৎপাদক বিশ্লেষণ করব। এই ধাপে অনেকগুলো ধাপ আছে, আমি ধাপে ধাপে বলতেছি, একদম সবার শেষে তোমাদের কি সম্পূর্ণ ধাপটা বলে দিব, তাহলে তোমাদের আরো বেশি ভালো করে মাথায় থাকবে, মনে থাকবে। তাহলে যেহেতু এটা প্রকৃত, তাহলে আমাদের লব নিয়ে কোনো কাজ নাই, আমরা হরকে উৎপাদক বিশ্লেষণ করব। হরকে উৎপাদক বিশ্লেষণ করার তোমরা নিয়ম জানো, আমি আর এই বিষয়ে কিছু বলছি না। এটাকে 7x এর লাগাইতে হবে, -3x -4x +12, ঠিক আছে? তাহলে এদিকে একটু লিখি। এখন এখানে আমি x কমন নেই একটু থেকে, তাহলে x * x - 3, এখান থেকে -4 কমন নেই, তাহলে x - 3, হ্যাঁ, তারপরে উপরে যেভাবে ছিল উপরে কোনো কাজ নাই। এবার নিচে এখন x - 3 কমন নেই, নিচে এখানে থাকবে x - 4, ঠিক আছে? তাহলে এতটুকু হয়ে গেল আমাদের উৎপাদক বিশ্লেষণ আমরা করে ফেলতে পারছি। উৎপাদক বিশ্লেষণ আমাদের করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করার পর যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করার পর যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, হ্যাঁ, খেয়াল করো জিনিসটা। এখন উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। উৎপাদক বিশ্লেষণ করার পর আমাদেরকে যে বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে, সেটা হলো যে আমাদেরকে এই যে হরের উৎপাদকগুলোর দিকে তাকাতে হবে। হরের উৎপাদকগুলোর দিকে তাকাতে হবে, ঠিক আছে? হরের উৎপাদকগুলোর দিকে তাকায় আমরা কি করব? হরের উৎপাদকগুলোর দিকে আমরা এই জন্যই তাকাবো, আমরা দেখবো যে ওখানে দুইটা বিষয়, হরের উৎপাদকগুলোর পাওয়ার কত এবং চলকগুলোর পাওয়ার কত। খেয়াল করো বিষয়টা, হরের উৎপাদকগুলোর পাওয়ার কত এবং চলকগুলোর পাওয়ার কত, ঠিক আছে? তাইলে আমরা এখানে দেখতেছি যে আমি লাল কলম দিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে হরের উৎপাদক খেয়াল করো, ভালো করে খেয়াল। হরের উৎপাদক, এই উৎপাদকের পাওয়ার 1, এই উৎপাদকের পাওয়ার 1, ঠিক আছে? আরেকটা বিষয় আমি কথা বলতে ভুলে গেছি। আমরা যখন হরকে উৎপাদক বিশ্লেষণ করব, উৎপাদক বিশ্লেষণটা একদম পূর্ণাঙ্গ হতে হবে, একদম কমপ্লিট। যদি উৎপাদক আমাদেরকে যদি যে প্রশ্নটা দেয়া থাকবে, সেই প্রশ্নের মধ্যে যদি উৎপাদক বিশ্লেষণ করে দেয়া থাকে, আমরা অবশ্যই চেক করে নিব যে উৎপাদক বিশ্লেষণটা কমপ্লিটলি করে দেয়া আছে কিনা, একদম কমপ্লিটলি, অর্থাৎ আরো উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা। যদি যায় তাহলে করে নিতে হবে, তার মানে কমপ্লিটলি করে দেয়া নাই, ঠিক আছে? আর যদি না যায়, দেখা যাচ্ছে কি আর উৎপাদক বিশ্লেষণ করা যায় না, তার মানে এটা কমপ্লিট করে দেয়া আছে, আমাদের আর উৎপাদক বিশ্লেষণ করতে হবে না, ঠিক আছে? তো আমরাও নিজেরা যখন উৎপাদক বিশ্লেষণ করব, দেখা যাচ্ছে একটা অঙ্ক একবার উৎপাদক বিশ্লেষণ করার পর আরো উৎপাদক বিশ্লেষণ করা যায়, সেক্ষেত্রে যদি আরো করা যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত কি করলে কি আর করা না যায়, একদম কমপ্লিট করতে হবে, ঠিক আছে? যেমন আমাদেরকে যে অঙ্কটা দিছিল, এখানে আমরা উৎপাদক বিশ্লেষণ করে একটু পেয়েছি, এরপর আর উৎপাদক বিশ্লেষণ করা যায় না, একটুকুই কমপ্লিট। এখন চাইলেও আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না। তো এরকম যদি অঙ্ক থাকে, দেখা যাচ্ছে কি একবার আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি, দেখা যাচ্ছে আরো উৎপাদক বিশ্লেষণ করা যায়, এরকম আমাদেরকে ঠিক ততক্ষণ পর্যন্ত করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত কি একদম কমপ্লিট হয়ে গেছে, আর করা যাচ্ছে না। তাহলে আমি আমার মূল আলোচনায় ফিরে আসি। আমার মূল আলোচনা ছিল যে এই আমরা উৎপাদক বিশ্লেষণ যখন একদম শেষ কমপ্লিট হয়ে গেছে, উৎপাদক বিশ্লেষণ যখন একদম কমপ্লিট শেষ আর করা যাচ্ছে না, যাবে না, তখন সেক্ষেত্রে আমরা দেখবো যে এই যে উৎপাদকগুলার, এই যে এখানে দুইটা উৎপাদক, এই একটা উৎপাদক, এই একটা উৎপাদক, আরো থাকতে পারে, আরো থাকতে পারে, হ্যাঁ, আমার এখানে দুইটা আছে আর কি, এরকম আরো দুইটা থাকতে পারে। আমরা দেখবো যে উৎপাদকগুলোর পাওয়ার কত। আমার এখানে উৎপাদক
এই উৎপাদকের পাওয়ার কিছু নয় মানে মনে মনে 1 আছে, এই উৎপাদকের পাওয়ার কিছু নয় মানে মনে মনে 1 আছে, তাহলে এই উৎপাদকের পাওয়ার 1, এই উৎপাদকের পাওয়ার 1। কথা খেয়াল করো। তাহলে দুটো উৎপাদকের পাওয়ার 1 এবং একই সাথে সাথে এই জিনিসটা আমাকে মেইনটেইন করতে হবে যে উৎপাদকগুলো সব ভিন্ন ভিন্ন কিনা, উৎপাদকগুলো সব ভিন্ন ভিন্ন কিনা। মানে কি, যেমন এখানে একটা x - 3 আছে, আবার দেখা গেল দেখি এদিকে একটা x - 3 আছে, তাহলে দুটো উৎপাদক একই হয়ে গেল না? দুইটা উৎপাদক কি হয়ে গেছে? একই হয়ে গেছে। এরকম হইতে পারবে না, ঠিক আছে? দুইটা উৎপাদক একই রকম হতে পারবে না। তাহলে আমি যে বিষয়টা আমি আবার একটু হাইলাইট দিচ্ছি, কারণ এগুলো একটু জটিল টপিকস, আমাদের মাথায় থাকে না যে কোন সময় কোন নিয়ম করব, কিভাবে করব। আমি বেশিরভাগ সময় দেখেছি বেশিরভাগ সময় ছেলেমেয়েরা আংশিক ভগ্নাংশ শুদ্ধ করতে পারে না। খুব আংশিক ভগ্নাংশ অঙ্কগুলো একটু সামান্য জটিল আসলে খুব অল্প সংখ্যক ছেলে মেয়ে পরীক্ষা শুদ্ধ করতে পারে। যেটা আমি অতীতে আমার খাতা কেটেছি, যেটা বোর্ড পরীক্ষা, স্কুল পরীক্ষা, সব পরীক্ষা একই অবস্থা। তো তোমরা একটু খেয়াল করবা মন দিয়ে কিভাবে আমি বলতেছি। তাই আমি আবার বলছি বিষয়টা, যখন এই যে আমাদের উৎপাদক বিশ্লেষণ একদম কমপ্লিট আর করা যাচ্ছে না, তখন দেখবো যে আমরা উৎপাদকগুলোর পাওয়ার কত। এখানে উৎপাদকের পাওয়ার কিছু নয় মানে 1 আছে, এখানেও কিছু নয় মানে 1 আছে। এটা একটা বিষয়। যদি 1 থাকে, যদি উৎপাদকগুলোর পাওয়ার 1 থাকে, এবার আমরা দেখবো যে চলকগুলোর পাওয়ার কত। উৎপাদকগুলোর পাওয়ার যদি 1 থাকে, তাহলে আমরা দেখবো যে চলকগুলোর পাওয়ার কত। এখানে এই চলকের পাওয়ার 1, এখানে এই চলকের পাওয়ার 1, ঠিক আছে? তাইলে এই অবস্থা যদি হয়, তাহলে আমরা একটা রুলস প্রয়োগ করতে পারবো। আমি বলতেছি রুলসটা, ওই রুলসটা আংশিক ভগ্নাংশ প্রয়োগ করার জন্য অনেকগুলো রুলস আছে। আমি যে রুলসটার কথা বলছি, সেই রুলসটা যদি আমরা প্রয়োগ করতে চাই, সব উৎপাদকগুলো ভিন্ন ভিন্ন হতে হবে। এই যে ভিন্ন ভিন্ন যতগুলো উৎপাদক থাকবে, হরে যতগুলো উৎপাদক থাকবে, সবগুলো উৎপাদক ভিন্ন ভিন্ন হতে হবে। প্রত্যেকটা উৎপাদকের পাওয়ার 1 হতে হবে, যেমন এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, ঠিক আছে? এবং উৎপাদকগুলোর মধ্যে যে চলকগুলো আছে, চলকগুলো প্রত্যেকটা চলকের পাওয়ার 1 হইতে হবে। তিনটা শর্ত। প্রত্যেকটা উৎপাদক ভিন্ন ভিন্ন হইতে হবে এবং প্রত্যেকটা উৎপাদকের পাওয়ার 1 হইতে হবে, যেখানে 1 হইছে। এবং উৎপাদকগুলোর মধ্যে যে চলকগুলো আছে, প্রত্যেকটা চলকের পাওয়ার 1 হতে হবে। যদি এই শর্ত মেইনটেইন করি, তিনটা শর্ত মেইনটেইন করে, তাহলে আমরা একটা রুলস প্রয়োগ করব এবং এই রুলসটা আমরা সবসময় প্রয়োগ করতে পারবো। এই রুলসটা আমরা সবসময় প্রয়োগ করতে পারবো যদি তিনটা শর্ত উৎপাদক বিশ্লেষণ করার পর যে উৎপাদকগুলো পাওয়া যাবে, উৎপাদক বিশ্লেষণ করার পর, হরকে উৎপাদক বিশ্লেষণ করার পর আমরা যে উৎপাদকগুলো পাবো, সেই উৎপাদকগুলো যদি এই তিনটা শর্ত মেইনটেইন করে, সবগুলো উৎপাদক ভিন্ন ভিন্ন হয়ে যাওয়া মানে একই হবে না কোনো উৎপাদক, প্রত্যেকটা উৎপাদকের পাওয়ার 1 হতে হবে এবং উৎপাদকগুলোর মধ্যে যে চলকগুলো আছে, প্রত্যেকটি চলকের পাওয়ার 1 হইতে হবে। তাহলে আমরা রুলসটা প্রয়োগ করব। এখন রুলসটা কি আমরা ধরে নেব যে, আমরা লিখবো যে মনে করি। এই ধাপে আমরা যেটা লিখবো সেটা লিখবো কি মনে করি। খেয়াল করে বিষয়টা, মনে করি কিভাবে লিখতেছি। মনে করি করার পর x + 2 divided by x - 3 into x - 4, এখানে অবেদ চিহ্ন দিতে হবে, ঠিক আছে? অবেদ চিহ্ন কেন দিচ্ছি সেটা আমরা একটু পরে বলবো আমি বিষয়টা। এখন দেখো, এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো যে, এই যে হরে যে আমরা উৎপাদকগুলো পেয়েছি, এখানে যেমন দুটো উৎপাদক পেয়েছি, হরে যে উৎপাদকগুলো পেয়েছি আমরা, এখানে যেমন দুটো উৎপাদক পেয়েছি, প্রত্যেকটা উৎপাদকের জন্য একটা করে ধ্রুবক ধরতে হবে। প্রত্যেকটা উৎপাদকের জন্য একটা করে কি ধরতে হবে? ধ্রুবক। যেমন কি এই যে a b c d e, এগুলো আমাদের যেটা মন চায় যে কোনো একটা ধরে নিব। প্রত্যেকটা উৎপাদকের জন্য একটা করে ধ্রুবক চিন্তা করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা উৎপাদকের জন্য আমরা একটা করে কি ধ্রুবক চিন্তা করব। এখান থেকে যে কোনো একটা নিলেই হবে। আমরা সাধারণত প্রথম দিক থেকে শুরু করি, a থেকে শুরু করি, যেহেতু a প্রথমে আছে আমরা সাধারণত a থেকে শুরু করি, যেহেতু a প্রথমে আছে। হ্যাঁ, এখন যে বিষয়টা হলো যে আমি যেটা বলেছি, প্রত্যেকটা উৎপাদকের জন্য একটা করে ধ্রুবক। আমি ধরে নিলাম যে এই প্রথমটার জন্য এটা নিলাম, তারপরে এই দ্বিতীয়টার জন্য এটা নিলাম, ঠিক আছে? প্রত্যেকটা উৎপাদকের জন্য একটা করে ধ্রুবক চিন্তা করে, একটা করে ধ্রুবক নিয়ে আমরা এই ধ্রুবকটাকে লবে বসিয়ে এবং এই যে উৎপাদকটাকে হরে বসিয়ে ভগ্নাংশ বানাবো। মনে করে যে এই উৎপাদকটা নিলাম,
এটাকে নিলাম আমি হরে নিয়ে ধ্রুবক নিয়েছি এখান থেকে a, একটা ভগ্নাংশ হয়ে গেছে। এবার আরেকটা আছে, আরেকটা হলো কত x - 4, হরে নিতে হবে সবসময়। উৎপাদকগুলোকে আমরা সবসময় হরে নিব, এই যে হরে নিলাম আমরা নিচে নিতে হবে। তারপরে এর জন্য উৎপাদক নিয়েছিলাম, ধ্রুবক নিয়েছিলাম b, আর তো নাই, আরো থাকলে কি আরো নিতাম। সাপোজ মনে করি এখানে আরেকটা আছে, আমি জাস্ট মনে করতে বলছি বিষয়টা, মনে করতে এখানে আছে কত x - 8, তাহলে x - 8 এর জন্য আমরা মনে করি c ধরে নিয়েছি ধ্রুবক, তাহলে এখানে একটা ভগ্নাংশ পেলাম এটা। হ্যাঁ, এটা আমি বোঝার জন্য বলেছি, এরকম নিতাম আর কি যদি একটা থাকতো, কিন্তু যেহেতু এটা নাই এটা নিয়ে আমরা কাজ করছি না। তাহলে এই ধ্রুবকগুলোকে নিয়ে, সরি উৎপাদকগুলোকে নিয়ে ধ্রুবক প্রত্যেকটার জন্য একটা করে কি নিয়েছি আমরা, ধ্রুবক নিয়েছি। এখান থেকে এটার জন্য একটা ধ্রুবক a নিয়েছি, এটার জন্য একটা ধ্রুবক b নিয়েছি। হ্যাঁ, নিয়ে ধ্রুবকগুলোকে উপরে বসাইয়ে লবে বসাইয়ে ভগ্নাংশ পেয়েছি আমরা মনে মনে। এখানে একটা ভগ্নাংশ পাইলাম, এটার জন্য একটা পেলাম, এটার জন্য একটা পেলাম। ঠিক আছে, এখানে আমি a নিয়েছি, তোমরা যারা এখানে b ও নিতে পারো, c ও নিতে পারো, d ও নিতে পারো, e ও নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, যে কোনো নিতে পারবা। ঠিক আছে, a নিতে পারবা, b নিতে পারবা, c নিতে পারবা। হ্যাঁ, যেমন এটা আমি b নিয়েছি, তুমি b না নিয়ে c নিতে পারো, d নিতে পারো, e নিতে পারো, এটা তোমার ইচ্ছা। মূল কথা বলতে সেটা প্রত্যেকটা উৎপাদক নিয়ে উৎপাদককে হরে বসিয়ে তার জন্য একটা ধ্রুবক নিতে হবে, উপরে একটা ধ্রুবক নিয়ে ভগ্নাংশ তৈরি হবে। তারপরে আরো একটা আছে, যেমন এখানে এটাকেও আমাদের হরে বসিয়ে একটা ধ্রুবক নিয়ে ভগ্নাংশ তৈরি করতে হবে। আরো থাকলে সবগুলোর জন্য একই নিয়ম। এরকম যদি আরো উৎপাদক থাকে, আরো একটা, দুইটা, তিনটা, যতগুলো থাকে সবগুলোর জন্য একইভাবে ভগ্নাংশ তৈরি করতে হবে। ঠিক আছে, ভগ্নাংশ তৈরি করার পর এই যে এই দুইটা ভগ্নাংশ পাইছি না আমরা, এই যে মনে করে দিয়ে এটা লিখে দিব আমরা, মনে করে দিয়ে এই, অর্থাৎ আমরা যে এটা থেকে এই একটা ভগ্নাংশ বানাইছি, এই ভগ্নাংশ থেকে এটা একটা ভগ্নাংশ বানাইছি, এটাকে নিয়ে একটা ভগ্নাংশ বানাইছি, এই দুইটাকে যোগ করলে, এই যে দুইটাকে যোগ করলে আমরা এটা পাবো। ঠিক আছে, এই দুইটাকে যোগ করলে আমরা এটা পাবো। এটাই হলো আমাদের নিয়ম। যদি ভগ্নাংশটির উৎপাদকগুলো সব ভিন্ন ভিন্ন হয় এবং প্রত্যেকটি উৎপাদকের পাওয়ার 1 হয় এবং উৎপাদকগুলো চলকের পাওয়ার 1 হয়, তাহলে আমরা এইভাবে করব। রুলস আমি একটু আগে বলেছি, আবার বলতেছি যে প্রত্যেকটা উৎপাদক নিয়ে একটা করে ধ্রুবক নিতে হবে, ধ্রুবকগুলো উপরে বসিয়ে এবং উৎপাদকগুলো নিচে বসিয়ে ভগ্নাংশ তৈরি করতে হবে। যেমন এটার জন্য এটা করছি, আবার এটার জন্য এটা করছি, তাহলে এরকম যতগুলো ভগ্নাংশ পাওয়া যায়, আমরা দুইটা পেয়েছিলাম, এই একটা পেয়েছি, একটা পেয়েছি। হ্যাঁ, এই দুইটা নিয়ে এই দুইটাকে যোগ করে আমরা এই যে আমাদের মূল ভগ্নাংশ হলো এটা, এটাকে কিন্তু উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটা আমাদের মূল ভগ্নাংশ হলো এটা, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমাদের আসলে মূল কাজটা একদম হয়ে গেছে। মূল কাজটা কি, আমাদেরকে এটাকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে বলছে না। আংশিক ভগ্নাংশ মানে কি, একটা ভগ্নাংশকে কতগুলো ভগ্নাংশের যোগফল বা বিয়োগফল লেখা। একটা ভগ্নাংশকে কতগুলো ভগ্নাংশের যোগফল বা বিয়োগফলে লেখা। তাহলে আমরা তো এই যে এই ভগ্নাংশটাকে এই দুইটা ভগ্নাংশের যোগফল লিখে ফেলছি, তাহলে এটা তো এক ধরনের কি হয়ে গেছে, আংশিক ভগ্নাংশ হয়ে গেছে। এই একটা ভগ্নাংশ, একটা ভগ্নাংশ, এই দুইটা যোগ করলে আবার এটা পাওয়া যাবে। হ্যাঁ, এটা একরকম হয়ে গেছে। তবে কি, এই যে আমরা ধ্রুবকগুলো চিন্তা করে নিয়েছি a আর b, এদের মান নির্ণয় করা হয়নি। এদের মান নির্ণয় করা হলে আমাদের কাজ শেষ, মানে অঙ্কটা উত্তর হয়ে যাবে, মানে অঙ্কটা শেষ। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেই। হ্যাঁ, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। এটা একটা অবেদ, এটা এই জন্য এখানে অবেদ চিহ্ন দিয়েছি। তোমরা অবশ্যই খেয়াল করতেছো, আমরা সমান চিহ্ন দিয়ে 2 দাগ দিয়ে, এই যে 2 দাগে এখানে 3 দাগ দিয়েছি। 3 দাগ দেওয়া হয় যদি অবেদ হয়। অবেদ কাকে বলে আমি একটু করে বলে আমরা অঙ্কটার দিকে যাচ্ছি। অবেদ কাকে বলে খেয়াল করো। এই যে তোমরা ক্লাস 6, 7 এই যে সমীকরণ পড়ে আসছো, খেয়াল করো। x + 2 = 5, তারপর 2x - 4 = 12। এই যে এগুলো তোমরা ক্লাস 6, 7, 8 এ পড়ে আসছো। সমাধান করা, এটা করা, যেখানে কি সমাধান করতাম আমরা কি করতাম, খেয়াল চলো হলো x এর মান বাই করতাম, পক্ষান্তর করতাম, অভিমুখে ভাগ করতাম, গুণ করতাম। এটা করে আমরা কি করতাম 6, 7 এ সমীকরণগুলো, চলকগুলো মান বের করতাম। হ্যাঁ,
তাহলে এখানে যেমন এটার মধ্যে আমরা x এর এটা যদি সমাধান করি x এর মানটা আমরা পাই 3, তোমরা অবশ্যই করে দেখলে বাবা x এর মান 3। এখন দেখো x এর মান হলো 3, x এর মান যদি আমি 3 বসাই বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। x এর মান যদি আমরা 3 বসাই তাহলে বাম পক্ষ ডান পক্ষ কি হয় সমান হয়। এখানের মধ্যে আর কোনো মান নেই, x এর এমন আর কোনো মান নেই যেটা বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। খেয়াল করো বিষয়টা, x এর আর এমন কোনো মান নেই যেটা বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। শুধুমাত্র x সমান 3 বসালেই, যেমন এখানে যদি আমি 3 বসাই 3 2 5, তাহলে এই পাশেও 5, এই পাশেও কত 5, বাম পক্ষ ডান পক্ষ সমান হইছে। শুধুমাত্র 3 বসালেই বাম পক্ষ ডান পক্ষ কি হইছে সমান হইছে। তাহলে একটা মান দ্বারা কি হয়, একটা মান দ্বারা শুধুমাত্র একটা মান দ্বারা এটা বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। আর কোনো মান বসাইলে বা এমন কোনো মান নাই আর যেটা বসালে এটার বাম পক্ষ ডান পক্ষ কি হবে সমান হবে। একইভাবে এটা যেমন এটার যে x এর মান যদি আমরা কত বসাই আর বসাই, এটা যদি আমরা সমীকরণটা যদি সমাধান করি তাহলে আমরা x এর মান পাবো 8, x এর মান পাবো কত 8 পাবো। 8 বসালে এটা বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। যেমন দেখো 2 × 8, x এর মান 8 বসাচ্ছি -4, এই পাঁচটা লিখতেছি না, তাহলে কত 8 × 2 কত 16 বিয়োগ 4, তাহলে 16 থেকে 4 গেল কত 12, এই পাশে 12 এই পাশে 12। তাহলে শুধুমাত্র আমরা x সমান এই যে মান 8 পেয়েছি, 8 বসালে এটা বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। তাহলে x সমান 8 হলো এই সমীকরণের সমাধান, x সমান 3 হলো এই সমীকরণের সমাধান। তাহলে এখানের মধ্যে শুধুমাত্র আমরা একটা মান x = 8 বসালে কি পাই, আমরা বাম পক্ষ ডান পক্ষ সমান পাই। এখানের মধ্যে একটা মান, আর কোনো মান নাই পৃথিবীতে এমন আর কোনো মান নাই যেটা বসালে এটা বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। একইভাবে এটার মধ্যে x সমান 3 ছাড়া পৃথিবীতে আর কোনো মান নাই যেটা বসালে বাম পক্ষ ডান পক্ষ কি হবে সমান হবে। এরকম ক্ষেত্রে এই ধরনের ঘটনা যে সকল সমীকরণের ক্ষেত্রে ঘটে, যে সকল খোলা বাক্যের ক্ষেত্রে ঘটে, এটা তো গাণিতিক খোলা বাক্য তোমরা জানো, হ্যাঁ, তাদেরকে আমরা সমীকরণ বলি। এটা যেমন এটা একটা মানের জন্য, এটা একটা মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, এটাও একটা মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ কি হয় সমান হয়। এখানে এখানে আমি একটা বিষয় খেয়াল করি, এখানে চলকের পাওয়ার হলো 1, এখানে চলকের পাওয়ারও 1। এখানে যেহেতু চলকের পাওয়ার 1, এটা শুধুমাত্র একটা চলকের মানে x এর একটা মান বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, আর কোনো মান দ্বারা। তো একটা মান হলো 3, এখানেও চলকের একটা মান, হ্যাঁ, যেমন 1 আছে, এই 1 মান দ্বারা মানটা বসালে যে 1 মানে চলকের পাওয়ারটা কত আছে 1 আছে, তার মানে একটা মান বসালে এটা বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। একটা মান সেটা হলো x সমান 8, x সমান 8 যদি বসাই আমরা এটা বাম পক্ষ ডান পক্ষ কি হবে সমান হবে, আর কোনো মান নাই। যেহেতু পাওয়ার 1, তাহলে একটা মান দ্বারা কি হবে বাম পক্ষ ডান পক্ষ কি হবে সমান হবে। এখন এমন কতগুলো সমীকরণ আছে, আমি যে বিষয়টা এখানে তোমাদেরকে হাইলাইট দিয়েছি, পাওয়ার যত, যেমন এখানে দুইটা সমীকরণের এটার পাওয়ার 1 ছিল, তারপরে এটার পাওয়ার কত ছিল 1 ছিল, এই যে 1 পাওয়ার। তাহলে শুধুমাত্র x এর মান একটা মান x সমান 8 দ্বারা উভয় পক্ষ সমান বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। একটা মান x সমান 2 দ্বারা উভয় পক্ষ কি হয় বাম ডান সমান হয়। ঠিক আছে, একটা মান, যেহেতু পাওয়ার 1, একটা মান দ্বারা সমান করা সম্ভব, আর কোনো মান নাই পৃথিবীতে, আর কোনো মান নাই, থাকবে না। একইভাবে এটাতেও একটা মান দ্বারা বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, যেহেতু পাওয়ার 1। সমীকরণের নিয়ম অনুযায়ী, সমীকরণের তত্ত্বের নিয়ম অনুযায়ী। এখন কতগুলো সমীকরণ আছে, কতগুলো খোলা বাক্য আছে যেগুলো এই যে পাওয়ার যত তার চেয়ে বেশি সংখ্যক। যেমন এই যে আমি এটা বলি x² - 4 = x + 2 × x - 2, বা আমরা যদি এটা কথা বলি y - 4 whole square = y² - 2 × y × 4 + 4², বা এটা যদি আমি সরল করি y² - 8y + 16। এই যে একটা সমীকরণ দেখতেছো x এর সমীকরণ, এটা y এর সমীকরণ। এখানের মধ্যে আমরা যেটা জানি x এর পাওয়ার যেহেতু 2, তাহলে শুধুমাত্র 2 বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হওয়ার কথা।
শুধুমাত্র 2 বসালে বাম পক্ষ ডান পক্ষ সমান হওয়ার কথা। মানে দুইটা মান, সরি দুইটা মান বসাইলে, দুইটা মান বসাইলে বাম পক্ষ ডান পক্ষ সমান হওয়ার কথা। কিন্তু দেখা যায় যে x এর মান দুইটা না, তুমি x এর যে কোনো মান বসালে এটা বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, যে কোনো মান, ঠিক আছে। কিন্তু নিয়ম অনুযায়ী শুধুমাত্র যেহেতু পাওয়ার 2, যে কোনো দুইটা মান বসাইলে বাম পক্ষ ডান পক্ষ সমান হওয়ার কথা। যেমন ধরো এখানে 1 বসাই দেখলা যে কি উভয় পক্ষ সমান হচ্ছে, 2 বসাইলে হবে -1 বসাইলে সমান হবে, -3 বসাইলে হবে, 0 বসাইলে হবে, 6 বসাইলে হবে, -10 বসাইলে হবে। হ্যাঁ, কিভাবে এটার জন্য, হ্যাঁ এখানে এই পাশে মনে করো যে কত 2 বসাইলে, তাহলে এই পাশে 2 বসাইলে দেখবা কি উভয় পক্ষ সমান। এই পাশে -3 বসাইলে, এই পাশে -3 বসাইলে y এর মান সমান হয়ে যাবে। এই পাশে -6 বসাইলে, এই পাশে -6 বসাইলে y এর মান, উভয় পক্ষ সমান। এই পাশে 8 বসাইলা, এখানে বসাইলে 8 y এর মান, 8 বসাইলা বাম পক্ষ ডান পক্ষ সমান। এরকম যত ইচ্ছা মান বসাও, যেহেতু এখানে পাওয়ার হলো 2, কিন্তু 2 মানে দুইটা মান দ্বারা বাম পক্ষ ডান পক্ষ সমান হওয়ার কথা, কিন্তু এখানে যত ইচ্ছা মতো অনেকগুলো মান দ্বারা তুমি করতে পারবা, বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। সেজন্য এই ধরনের সমীকরণগুলোকে বলা হয় অবেদ, ঠিক আছে। একইভাবে এটাকেও যদি আমরা কি করি, এই যে y এর যে কোনো মান বসাই, কিন্তু হওয়ার কথা দুইটা মান, যে কোনো মান বসাইলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, তাহলে এই ধরনের সমীকরণকে আমরা অবেদ বলি। এটা একটা বিষয়। আবার এই যে এই দুইটা রাশিকে যদি গুণ করি আমরা হুবহু এটা পেয়ে যাই, এই দুইটা রাশিকে যদি আমরা গুণ করি আবার এটা পেয়ে যাই, সেজন্য এটাকে অবেদ বলা হয়। অবেদ মানে বেদ নাই, মানে দুই পক্ষে একই রকম, দুই পক্ষ সমান, দুই পক্ষ সেম, দুই পক্ষের মধ্যে কোনো ভিন্নতা নাই। হ্যাঁ, একইভাবে এখানেও এগুলো যদি আমরা এই যে এই রাশিটাকে যদি আমরা কি করি, ভেঙে গুণ করি আবার, যেমন এটা কি লেখা যায়, এটাকে লিখতে পারি y-4 হোল স্কয়ার, কি লিখতে পারি y-4 * y-4। এবং এই দুইটাকে যদি গুণ করি আবার এটা পাওয়া যায়। তার মানে এই যে এই পক্ষের মধ্যে কোনো কি পার্থক্য নাই, সেম, ভেদাভেদ নাই। অবেদ মানে কোনো ভেদাভেদ নাই, এই পক্ষে যা আছে এই পক্ষেও তা, এই পক্ষে যা আছে এই পক্ষেও তা, সেম। এই ধরনের সমীকরণগুলোকে আমরা অবেদ বলি, এই ধরনের সমীকরণগুলোকে আমরা অবেদ বলি। আর অবেদ হলে কি হবে, এই যে সমীকরণটা অবেদ হয়, ওই সমীকরণটা চলকের যে কোনো মান দ্বারা বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। খেয়াল করা হবে বিষয়টা, যে সমীকরণটা অবেদ হয় ওই সমীকরণটা চলকের উভয় পক্ষের যে কোনো মান দ্বারা কি বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, ঠিক আছে। আমরা এই পর্যন্ত এই যে 6, 7, 8, 9 বা সব যত সূত্র পড়ে আসছি সবগুলো অবেদ, কারণ অবেদগুলো এই সূত্রগুলো চলক যে কোনো মান দ্বারা কি হয়, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। এই যে একইভাবে আমরা যেটা বলছিলাম, এই যে যেহেতু এই রাশিটাকে ভেঙে এটা পাওয়া গেছে, এই রাশিটাকে ভেঙে এটা পাওয়া গেছে, এটাকে যদি আমরা আবার কি বলে লসাগু করি, সরল করি, তাহলে এটা পাওয়া যাবে। সেজন্য এটা অবেদ। আবার বিষয়টা বলতেছি, যেহেতু এটাকে ভেঙে আমরা এটা পেয়েছি, যে এটাকে আমরা এই আংশিক ভগ্নাংশে প্রকাশ করেছি, এই দুটাকে সরল করলে লসাগু করলে আমরা আবার এটা পাবো। সেজন্য এই দুটা কি, এই পক্ষ আর এই পক্ষ অবেদ, এই পক্ষ আর এই পক্ষ অবেদ। সেজন্য আমরা এই যে 3টা দাগ দিয়েছি, 3টা দাগ মানে অবেদ চিহ্ন। আশা করি বুঝতে পারছো। এবার আমাদের যেটা করতে হবে, এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এই যে বাম পাশে যে নিচের রাশিটা আছে, হরে বাম পাশে যে রাশিটা আছে এটা দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। বাম পাশে যে রাশিটা আছে সেটা দিয়ে উভয় পক্ষকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা গুণটা করি, x + 2 নিচে হলো যে x - 3 into x - 4 গুণ করতেছি এটা দিয়ে উভয় পক্ষে, x - 3 x - 4 অবেদ চিহ্ন দিব, a divided by x - 3 into x - 3 into x - 4 উভয় পক্ষে গুণ করতেছি আমরা। উভয় পক্ষে যেহেতু গুণ, তাহলে প্রত্যেকটাকে এখানে একবার করলাম, তাহলে এটাই করতে হবে, এটাও করতে হবে, ঠিক আছে। b divided by x - 4 into x - 3 into x - 4 গুণ করে নিলাম। এবার দেখো কাটাকাটি যায়, এই যেমন x - 3 x - 3 কাটা, x - 4 x - 4 কাটা, x - 3 x - 3 কাটা, x - 4 একটা ব্র্যাকেট দেই, x - 4 খেয়াল করো বিষয়টা, এখানে এটা উপরের দিকে লিখি, এখানে একটু লেখা হয়ে গেছে, x - 3
x মাইনাস 4, তাহলে এখানে x মাইনাস 4 আর x মাইনাস 4 কাটা, ঠিক আছে। এরপরে আমরা নিচেই লিখি, যেহেতু আমাদের এত জায়গা নাই। এরপরে আমরা দেখো এখানের মধ্যে কি পাই, বা দিয়ে লিখি, বা দিয়ে আমরা লিখি, তাহলে এই পাশে পাবো যে আমরা x প্লাস 2 আছে, শুধু অবেদ চিহ্ন দিব, এই পাশে আছে a আছে আর x মাইনাস 4 আছে, এই যে এটা আছে আর এটা আছে, তাহলে আমরা পাবো যে a ইনটু x মাইনাস 4। তারপরে এই পাশে এখানে কি আছে, b আছে আর x মাইনাস 3 আছে, তাহলে b ইনটু x মাইনাস 3, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব, 2 নম্বর সমীকরণ দিয়ে নিলাম এটাকে। এগুলো মুছে দিয়ে, এগুলো বলতে আসলে এটা মুছা যাবে না, এটা রাখতে হবে উপরে, আবার এটা থাকলেও আসলে আমাদের কাজ করে একটু ঝামেলাপূর্ণ হয়ে যাচ্ছে, আমরা এটাকে একটু উপরে দিয়ে করে লিখি। হ্যাঁ, এগুলো তো আসলে তেমন প্রয়োজন না, এগুলো মুছে দিয়ে এখন আমি এটাকে একটু উপরে দিয়ে করে লিখি, x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 3 x 4, এটাকে উপরে দিয়ে লিখতেছি, কারণ না হয় দিকে আমাদের হিসাব করার জায়গা থাকে না, প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস 4, এই যে এটা 1 নাম্বার সমীকরণ ছিল। হ্যাঁ, এগুলো মুছে দিই। এখন আমরা যেটা বলেছিলাম 1 নাম্বার, কিন্তু আসলে এটা কিন্তু আমাদের যে ভগ্নাংশ দিয়েছে ওটা কিন্তু আংশিক ভগ্নাংশ হয়ে গেছে। আমরা এখন যে কাজগুলো করতেছি, মূলত আমাদের যে ওই যে a আর b এর মান বের করতে হবে, a আর b এর মান যদি বের না করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হবে না। আমাদের মূল কাজ হলো এটা, a আর b এর মানটা বের করা। এখন a আর b এর মান বের করার জন্য আমরা কি করব, হ্যাঁ, আমরা জানি যে এটা একটা অবেদ, আমি এতক্ষণ ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি তোমাদের কাছে, এটা একটা অবেদ। যেহেতু এটা একটা অবেদ, তাহলে চলকের যে কোনো মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান। যেহেতু এটা একটা অবেদ, এই যে এখানে অবেদ চিহ্ন আছে, যেহেতু এই যে আছে, এটা যেহেতু একটা অবেদ, তাহলে চলকের যে কোনো মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, সেটা আমি আগেই বলেছি যে যদি কোনো সমীকরণটা অবেদ হয়, হ্যাঁ, তাহলে এটা চলকের যে কোনো মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। এখন আমরা কি করি, যেহেতু এটা অবেদ আর চলকের যে কোনো মানের জন্য বাম পক্ষ ডান পক্ষ সমান, আমরা এক কাজ করি, আমরা a আর b এর মান বের করার জন্য এই যে অবেদের যে চলকটা আছে, অবেদের যে কি আছে চলকটা আছে, এখানে চলকের একটা মান বসাই, চলকের একটা কি বসাই, মান বসাই। চলকের মান আমরা এমন ভাবে বসাবো, যেহেতু আমরা এখানে চলকের ইচ্ছে মতো মান বসাইতে পারবো, আমরা ইচ্ছে মতো যেহেতু মান বসাইতে পারবো, আমরা চলকের মানটা এমন ভাবে বসাবো যাতে এখান থেকে a অথবা b যে কোনো একজন শূন্য হয়। আমরা a যদি শূন্য হয়ে যায় তাহলে আমি b এর মান পাবো, আবার b যদি চলে যায়, মানে b যদি শূন্য হয়ে যায় তাহলে a এর মান পাবো। খেয়াল করো বিষয়টা, আমি আবার বলছি, আমরা এখানে এটা যেহেতু একটু অবেদ, আমরা চলকের যে কোনো মান এটা বসাতে পারি, বাম পক্ষ ডান পক্ষে যে কোনো মান বসাতে পারি, যেহেতু অবেদ চিহ্ন আছে, আমরা বলেছি এটা অবেদ, আর তাহলে চলকের আমরা যে কোনো মান বসাইতে পারি। এখন আমরা যে কোনো মান বসাইতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা যে কোনো মান বসাবো না। যে কোনো মান আমরা বসাইতে পারবো, কিন্তু তারপর আমরা যে কোনো মান বসাবো না, আমাদের যেটা লাগবে আমরা শুধু সেটাই বসাবো। আমরা এখন দেখবো যে কোন মান বসালে a বেনিস হবে অথবা b বেনিস হবে, যে কোনো একজন। a বেনিস হবে মানে a চলে যাবে, মানে রিমুভ হবে, অথবা b রিমুভ হবে। আমি এখানে দেখি যে এর মানটা যদি x এর মানটা যদি 4 বসাই, তাহলে দেখা যাচ্ছে কি a চলে যায়। খেয়াল করো বিষয়টা। অথবা আমরা এটাও করতে পারি, x এর মান যদি 3 বসাই তাহলে b চলে যায়। x এর মানটা যদি 3 বসাই উভয় পক্ষে, তাহলে b চলে যায়। যদি b চলে যায় তাহলে আমরা a মান পেয়ে যাব। আবার যদি x এর মান যদি আমি 4 বসাই তাহলে a চলে যায়, তাহলে আমি b এর মান পাবো। ঠিক আছে, আমার তো দরকার a আর b এর মান। তাহলে সমীকরণ 2 একটি অবেদ লিখি। সমীকরণ 2 একটি অবেদ, যা x এর, এখানে যেহেতু চলক x আছে সেজন্য x বলছি, y থাকলে y বলবা, যা x এর
যে কোনো মানের জন্য সত্য, মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হয় আর কি, যে কোনো মানের জন্য সত্য। তো যে কোনো মানের জন্য সত্য, আমরা যে কোনো মান নিব না, আমরা আমাদের প্রয়োজন এখানে যদি 4 বসাই a ভ্যানিশ হয়ে যাবে, আমরা b এর মান পেয়ে যাব, অথবা যদি x এর মান 3 বসাই তাহলে b ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমরা a এর মানটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা এক কাজ করি, প্রথমে এই যে x এর মান 4 বসাই, তোমরা চাইলে x এর মান 3 ও বসাইতে পারবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সমীকরণ 2 এ সমীকরণ 2 এ x সমান 4 বসাই, x সমান 4 বসাই, x সমান যদি আমরা 4 বসাই তাহলে দেখো বসাই দেবো কিন্তু উভয় পক্ষে, এক পক্ষে বসাইলে হবে না। তাহলে x সমান যদি আমি 4 বসাই, এখানে এই যে এখানে 4 বসবে, 4 + 2, এখন কিন্তু আর অবেদ চিহ্ন থাকবে না, যেহেতু চলকের মান বসাই ফেলছি তাহলে আর অবেদ নাই, কারণ এটা অবেদ ছিল যে x চলকের জন্য, এটা অবেদ ছিল যে x চলকের জন্য, যেহেতু আমি x এর মানটা বসাই ফেলছি তাহলে আর অবেদ চিহ্ন থাকবে না, এখানে অবেদ চিহ্ন দেওয়া যাবে না। ঠিক আছে, কারণ চলক চলে গেছে, চলকের মান যেহেতু বসাই ফেলছি, এটা x চলকের জন্য অবেদ ছিল, যেহেতু x এর মান আমরা বসাই ফেলছি তাহলে সেটা এই মধ্যে থেকে আর অবেদ নাই, এটা সমীকরণ হয়ে গেছে। তাহলে এখানের মধ্যে এ আছে x এর মান 4 বসাচ্ছি, 4 - 4 প্লাস b ইনটু x এর মান 4, 4 - 3, তাহলে এখানে কত হবে, 4 × 2 = 6 সমান, এখানে 4 থেকে 4 গেলে কত, 0, এখানে 4 থেকে 3 গেলে কত, 4 থেকে 3 গেলে হবে 1, আমি এদিকে একটু বলে মুছে দিই, ইচ্ছা করলে দিকে আরেকটা লাইন লিখতে পারবো, 6 এর পাশে 0 গুণ a মানে 0 প্লাস b * 1 মানে b, তাহলে এগুলো মুছে দেই, এগুলো দরকার নেই আমার। তাহলে এই পাশে আমি পেলাম যে 6 আর এই পাশে 0 প্লাস b মানে শুধু b, তাহলে আমরা বলতে পারি যে b সমান 6, তাহলে আমরা b সমান কত পেলাম, 6 পেলাম, এটা আমি এদিকে লিখে রাখতেছি, b সমান 6 পেলাম। ঠিক আছে, এখন আমাদের তাহলে b এর মানটা চলে আসছে, b এর মানটা আমরা বের করে ফেলছি, আশা করি একটু বুঝতে পারছো, এগুলো সিম্পল ক্যালকুলেশন। এখন আমরা তখন x সমান 4 বসাই, x সমান যখন 4 বসাইছিলাম a ভ্যানিশ হয়ে গেছে, b এর মানটা আমরা পেয়ে গেছি, x সমান 4 বসাই যখন 4 বসাইছিলাম তখন a ভ্যানিশ হয়ে গেছিল, মানে a চলে গেছিল, আমরা b এর মানটা পেয়ে গেছি। ঠিক আছে, এখন আমাদের কাজ হবে যে b কে ভ্যানিশ করা, b ভ্যানিশ করব। ঠিক আছে, তাহলে b কে ভ্যানিশ করলে আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে লিখি 2 নং এ 2 x সমান 3 বসাই বা 3 বসিয়ে পাই, যেটা লেখো না কেন, তাহলে 3 বসাই, তাহলে এখানে x এর জায়গায় 3 বসবে, 3 + 2 অবেদ থাকবে না, যেহেতু চলক চলে গেছে, আমি বলেছি আগে যেহেতু চলক নাই তাহলে সেটা আর অবেদ থাকছে না, এখানে সমান চিহ্ন দিব, 3 দেখা দিব না, 3 দেখ দিলে অবেদ হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে থাকলো, আমরা এই যে x এর মান কত বসাচ্ছি, 3 বসাচ্ছি, তাহলে 3 - 4, x এর মান 3 বসাই দিছি, 3 বসাই দিছি, দেখছো, 3 - 4 প্লাস b ইনটু 3 - 3, তাহলে 3 এর 2 কত, 5, এখানে কি হবে, a ইনটু 3 থেকে 4 গেলে কত হবে, -1, 3 - 3, তাহলে 3 থেকে 3 গেলে কত, 0। ঠিক আছে, আমাদের এটা বিশেষ কোনো প্রয়োজন নেই, আমরা এটা মুছে দিই, যেহেতু আমাদের এই সমীকরণটা, এই যে 2 নম্বর সমীকরণটা আমাদের দরকার ছিল যে a এবং b এর মান বের করার জন্য, যেহেতু আমরা a আর b এর মান প্রায় বের করে ফেলছি, b এর মান বের হয়ে গেছে, এখন a এর মানও বের হয়ে যাবে, তাহলে 2 নম্বর সমীকরণ আমাদের প্রয়োজন নাই, এটা নিয়ে আমাদের কোনো বিশেষ কোনো কাজ নাই, সেজন্য আমি এটা মুছে দিছি। তাহলে এটার সাথে গুণ করি, এর সাথে -1 গুণ করলে -a হবে, আর b এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে আমরা পেলাম যে 5 = -a। ঠিক আছে, এখন পক্ষান্তর করি, এটাকে এই পাশে নিয়ে আসি, এ আছে মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, 5টা প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এর মানও পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এর মান হলো -5,
এর মানটা হলো -5, এগুলো আমার দরকার নাই, মুছে দেই। এই যে এ আর বি এর মান আমাদের বের করা দরকার ছিল, সেটা আমরা বের করে ফেলছি। এখন এ ও বি এর মান 1 নম্বরে বসাই দিবে, এই যেটা আমি বলছিলাম তোমাদেরকে, আমরা যদি এ আর বি এর মানটা বের করে ফেলতে পারি তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা বের করে ফেলতে পারছি, তাহলে আমাদের কাজ প্রায় শেষ। তাহলে কি 1 নং এ ও বি এর মান বসিয়ে পাই, এটা মুছে দিই। 1 নং এ ও বি এর মান বসিয়ে পাই, বি এর মান বসিয়ে পাই। তাহলে এখানে 1 নম্বরের মান বসাই, বাম পাশটা লিখি x + 2 ডিভাইডেড বাই x - 3 x - 4 এর মানটা বসাই দিবে। এর মানটা কত? এর মান হলো -5, এর মানটা হলো -5, -5 নিচে x - 3 আছে প্লাস b এর মান হলো 6, তাহলে নিচে আছে x - 4। এটাকে একটু আমরা একটু লিখে দিলেও হবে। তারপর আমি একটু এগুলা একটু করি, সিস্টেম করে লিখি, খেয়াল করো বিষয়টা। তাহলে যে মাইনাসটা যেহেতু আছে, এটাকে মাইনাসটা আগে নিয়ে আসি, x - 3 প্লাস 6 ডিভাইডেড বাই x - 4, এটাকে আরেকটু লিখি আমি, এটাকে আরেকটু লিখি, এই মাইনাসটাকে পরে নিয়ে যাই, 6 ডিভাইডেড বাই x - 4 মাইনাস, এই যে এটাকে পরে নিয়ে যাচ্ছি, যেহেতু মাইনাস তো আমরা সাধারণত মাইনাসগুলো আগে রাখি না, মাইনাসটাকে পরে রাখি। তাহলে এটাকে এই পাশে নিয়ে যাই, মাইনাস x - 3, ঠিক আছে। এই যে এটা যেহেতু প্লাস, এটাকে আগে রাখছি, হ্যাঁ, আর যেহেতু এটা মাইনাস, এটা যেহেতু মাইনাস, এটাকে পরে নিয়ে গেছি, হয়ে গেছে। এটাই আমাদের আংশিক ভগ্নাংশ, এটা আর এটা আমাদের যে প্রদত্ত ভগ্নাংশটা দেয়া আছে, সেটা আংশিক ভগ্নাংশ এটা, অর্থাৎ এটাই উত্তর। এটা আর এটা হলো আংশিক ভগ্নাংশ, ঠিক আছে, এটাই উত্তর। আমরা লিখে দিতে লিখি ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ, ইহাই নির্ণয় আংশিক ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ, ঠিক আছে। এটা আংশিক ভগ্নাংশ, আমাদের কাজ শেষ, আমরা মান বসাই ফেলছি, এটাই আমাদের আংশিক ভগ্নাংশ। আশা করি সবাই বুঝতে পারছো এটা। তারপর যদি কোথাও না বুঝো কমেন্টে লিখে দিবা, অথবা এই যে ভিডিওটা আবার একটু রিভিউ করে দেখলে তুমি অবশ্যই বুঝতে পারবা। আমি একদম ডিটেইল আলোচনা করেছি, কোনো জায়গায় কম আলোচনা করিনি, একবার জায়গায় দুইবার বলেছি। তোমাদের আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। তারপর যদি বুঝতে সমস্যা হয়, তুমি একটু ভিডিওটা রিভিউ করে দেখতে পারো, অথবা এই যে আমার কমেন্টে কোনো প্রশ্ন থাকলে করে দিতে পারো, ঠিক আছে। আমি তোমাদের জন্য একটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, বাড়ি কাজটা করে কমেন্ট বক্সে ছবি তুলে দিয়ে দিবা, ঠিক আছে। বাড়ি কাজটা করে কমেন্ট বক্সে ছবি তুলে দিয়ে দিবা। এটা তোমাদের বাড়ি কাজ থাকবে, আসলে আমি বই থেকে দিতে চাইছি না, আচ্ছা একটা আমি নিজ থেকে দিই, এটা বাড়ি কাজ করবা। এই যে x plus 3 divided by x square minus 5x, है ना, x square minus 5x এটা করে দিব 6 দিই, ঠিক আছে। এটাকে আংশিক ভগ্নাংশ করবা, এটাই তোমাদের বাড়ি কাজ, ঠিক আছে। এটা তোমাদের বাড়ি কাজ থাকবে, এটা সবাই করে কমেন্ট বক্সে ছবি তুলে আমাকে দিয়ে দিবা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা আজকে আলোচনা করছিলাম, আগামী পর্বে আমরা পরবর্তী রুলসগুলো নিয়ে আলোচনা করবো। আংশিক ভগ্নাংশে আরো বেশ কিছু রুলস হয়ে গেছে, এটা অনেক লম্বা একটা টপিকস। তো আজকে আমরা এটুকু রাখবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আগামী ক্লাসে তোমাদের দেখা হবে। আর আগামী ক্লাসে আমি চাইবো একটা ওই যে চেষ্টা করবো, আগামী যে মঙ্গলবার অথবা বুধবারে আমি চেষ্টা করবো যে তোমাদের একটা ওই যে হায়ার ম্যাথের একটা MCQ টেস্ট নেওয়ার, অনলাইন টেস্ট আর কি, ঠিক আছে। এমনি কালকে তোমাদের গণিত অনলাইন টেস্ট আছে, ওটাতে সবাই অংশগ্রহণ করবা। আর এরপরে আমরা দেখি মঙ্গলবার নয় বুধবারে একটা আমি ওই যে হায়ার ম্যাথের MCQ অনলাইন টেস্ট নেওয়া যায় কিনা, নিয়ে অবশ্যই তোমাদেরকে আমি নোটিশে জানাই দেবো, গ্রুপে নোটিশে জানাই দেবো।
তো সবাই ভালো করে পড়াশোনা করবা। এই যে আমি এটা করেছি, অঙ্কটা আজকে করে দিয়েছি, এটা বাসায় প্র্যাকটিস করে ফেলবা, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে বা তোমার পারতে বুঝতে সহজ এবং সুবিধা হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আল্লাহ হাফেজ।